আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ মজার। হিং বা অ্যাসাফুটিডা। হিং? আমরা তো এটাকে রান্নার মশলা হিসেবেই জানি। একদম। কিন্তু পুরনো দিনের চিকিৎসায় এর ব্যবহার ছিল মানে একেবারে অন্যরকম। ধরুন ঘোড়ার রোগ সারানো থেকে শুরু করে মানুষের হিস্টেরিয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যায় এটা ব্যবহার করা হতো। ইন্টারেস্টিং। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো তখনকার চিকিৎসকরা ঠিক কাদের জন্য মানে কোন ধরনের রোগীর জন্য এই প্রতিকারটা বেছে নিতেন সেটা খতিয়ে দেখা। ঠিক। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই লেখাগুলো শুধু হিংয়ের গুণাগুণ বলছে না, হুম। বরং এটা প্রায় একটা মানে মানুষের ছবি এঁকে দিচ্ছে ঠিক কোন শারীরিক গঠনের রোগীর জন্য এটা কাজ করবে। এটা শুধু একটা ভেষজের আলোচনা নয়, আসলে রোগ নির্ণয়ের একটা সম্পূর্ণ ভিন্ন দর্শন। আচ্ছা, এই যে রোগীর শারীরিক গঠনের কথা বলা হচ্ছে, ঠিক কি রকম ছিল সেটা? মানে সূত্রগুলোতে কি বলা আছে? হ্যাঁ, বর্ণনাটা বেশ পরিষ্কার। বলা হচ্ছে এই প্রতিকারটা তাদের জন্য ছিল যাদের মুখটা ফোলা ফোলা, শিরা দেখা যেত, আর রংটা ছিল বেগুনি বা কালচে লাল। বেগুনি মুখ, এর কারণ কি? তখনকার চিকিৎসকরা মনে করতেন এই লক্ষণগুলো আসলে গভীর কোনো সমস্যার ইঙ্গিত, যেমন ধরুন হৃদযন্ত্রের সমস্যা বা যাকে বলে ভ্যানাস্ট্যাসিস, মানে শরীরের দূষিত রক্ত জমাট বাঁধা। ও আচ্ছা। আর এর একটা মানবিক দিকও আছে। এই রোগীরা নাকি প্রায়ই অভিযোগ করত যে তাদের দেখতে স্বাস্থ্যবান লাগার কারণে অসুস্থ হলেও কেউ সহানুভূতি দেখায় না। তার মানে বাইরে থেকে একরকম কিন্তু ভেতরে প্রচণ্ড কষ্ট। একদম। বাইরে থেকে মোটা থলথলে, কিন্তু ভেতরে ক্ষুদ্রভাবে ব্যথা সংবেদনশীল। সামান্য কারণেই অজ্ঞান হয়ে যেত। তার মানে তারা শুধু এই ফোলা বা বেগুনি মুখ দেখেই থেমে যাননি। এই লক্ষণগুলোকে তো উম, আরও গুরুত্বর কোনো রোগের সাথে যুক্ত করা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। বিশেষ করে সিফিলিসের কথা বারবার এসছে। সিফিলিস? হুম। যেমন পুরনো সিফিলিস রোগীদের ক্ষেত্রে রাতের বেলা হাড়ে অসহ্য ব্যথা বা মাথায় ব্যথার মতো উপসর্গের কথা বলা আছে। তখনকার চিকিৎসকরা হয়তো এই সবগুলোকে একটা বড় ছবির অংশ হিসেবে দেখতেন। একটা প্যাটার্ন খুঁজতেন। হ্যাঁ, যেমন পুরনো ক্ষত বা দাগ হঠাৎ বেগুনি হয়ে যাওয়া, এই সব কিছুর মধ্যে তার একটা যোগসূত্র খুঁজতেন আর কি। এই ব্যথার বর্ণনাগুলো তো মানে কি বলবো, সাংঘাতিক। মাথায় পেরেক বা ছিপি ঠুকে দেওয়ার মতো একটা অনুভূতির কথা বলা আছে, ভাবা যায়? ঠিক। বা ধরুন ভেতর থেকে বাইরের দিকে সূচ ফোটানোর মতো ব্যথা। এই বর্ণনাগুলো তো শুধু শারীরিক কষ্টের চেয়েও বেশি কিছু। একদম। আর এই সংবেদনশীল অভিজ্ঞতার আরেকটা দিক ছিল গন্ধ। এটা কিন্তু উপেক্ষা করার মতো নয়। গন্ধ কি রকম? সূত্রগুলো বলছে যে কোনো স্রাব, সেটা ক্ষত থেকেই হোক বা নাক কান থেকে, তার গন্ধ ছিল ভয়ঙ্কর আপত্তিকর। তখনকার সময়ে গন্ধটাকেও একটা খুব গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক লক্ষণ হিসেবে দেখা হতো। তাহলে সবকিছু মিলিয়ে যা দাঁড়াচ্ছে, হিং বা আসফিটিডা শুধু একটা সাধারণ লোকজ প্রতিকার ছিল না। না, একেবারেই না। এটা একটা নির্দিষ্ট ধরনের রোগীর ছবির সাথে জুড়ে ছিল, যাদের কিছু শারীরিক লক্ষণ, যেমন ওই বেগুনি মুখ, সিফিলিসের মতো গুরুতর রোগের ইঙ্গিত দিত। এটা আসলে তখনকার রোগ নির্ণয়ের দর্শনটাকেই তুলে ধরে। রোগীর চেহারা, তার ব্যথার অদ্ভুত ধরন, এমনকি তার অসুস্থতাজনিত শরীরের গন্ধ, সবকিছু মিলিয়েই একটা চিকিৎসা ঠিক করা হতো। পুরো মানুষটাকে একসাথে দেখা হতো। হ্যাঁ, শুধু তার রোগের নামটাকে নয়। এটা কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কিরকম? আজকের এই উন্নত প্রযুক্তির যুগে, যেখানে আমাদের কাছে সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষার মতো এত কিছু আছে, আমরা কি রোগীর শারীরিক লক্ষণ দেখে তাকে অনুভব করে রোগ বোঝার সেই শিল্পটা সেটা কি হারিয়ে ফেলছি? ভালো প্রশ্ন। নাকি হয়তো বিচক্ষণতার সাথে এটাকে পেছনে ফেলে এসেছি?